আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নির্বাচন আর মাত্র বলতে গেলে 5 দিন অঙ্কের হিসাবে, কিন্তু বাস্তবে 4 দিন। কারণ 4 দিন পরে আপনি আর শেষ দিন কোনো প্রচারণা করতে পারবেন না। সেই হিসেবে আমি 4 দিনই ধরছি। কি হতে যাচ্ছে নির্বাচনে, কারা দায়িত্ব পাবে? আমরা যদি ভোটের আগের হিসাবগুলো দেখি, তাহলে বিএনপির সঙ্গে জামায়াতের টিকে থাকারই কোনো সুযোগ নাই। বিএনপির ভোট 30% উপরে আমরা দেখেছি বরাবরই। 32, 33, 40% পর্যন্ত ভোট বিএনপি পায়। জামাত পায় কত শতাংশ? জামাতের ভোট কখনো 10%-এর বেশি হয়েছে এমনটি দেখা যায়নি। তাহলে সেই 10% এবং 40%-এর ডিফারেন্স জামাত কিভাবে কভার করবে? আওয়ামী ভোট জামাত যেমন পাবে, বিএনপিও তেমনি পাবে। তাহলে কেন এই প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হচ্ছে এই কারণে যে এই সময়ে বিশেষ করে যখন ভোটে আলোচনা হচ্ছে, তখন দেখা যাচ্ছে জামাত তাদের অবস্থানকে আগের চেয়ে অনেক ভালো করে ফেলেছে। বিশেষ করে এই 2024-এর 5ই আগস্টের পর থেকে সাধারণ মানুষের সঙ্গে জামাতের যে ভূমিকা, জামাতের যে আচরণ, তার বিপরীতে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের যে আচরণ, এই দুটোর কম্পেয়ার করে সাধারণ মানুষ জামাতের দিকে ঝুঁকবে এমনটা অনেকেই মনে করছেন। এবং এটা একদম অস্বাভাবিক কিছু নয়। বিশেষ করে যারা তরুণ ভোটাররা কিন্তু ঐতিহ্যের কথা ভাবে না। যেমন বয়স্ক যারা আছেন, তারা আগে বিএনপি করেছেন অথবা অন্য একটা দল করেছেন, সেখান থেকে তারা সরতে চান না। কিন্তু যারা তরুণ ভোটার, তারা কিন্তু আজকের চিন্তা করেন, মানে আজকে কোন দল কি আচরণ করছে তার উপর নির্ভর করে তারা কিন্তু ভোট দেন। এবং এই সময়ে গত 1.5 বছরে জামাত অনেকটাই অগ্রসর হয়েছে। বিএনপির চেষ্টা করেনি আমি তা বলবো না। বিএনপির সেন্ট্রাল কমিটির তেমন কি করেছে জানি না, কিন্তু বিএনপির যে শীর্ষ নেতা তারেক রহমান, উনি প্রচণ্ড চেষ্টা করেছেন। উনি নিজে উদ্যোগ নিয়ে অনেককে বহিষ্কার করেছেন। বহিষ্কারের সংখ্যা কয়েক হাজারে পর্যন্ত পৌঁছেছে, কিন্তু তাতে পরিস্থিতি খুব একটা পাল্টায়নি। চাঁদাবাজি বন্ধ হয়নি। দেশে এই মুহূর্তে যত চাঁদাবাজি হচ্ছে, তার 80% চাঁদাবাজি করছে বিএনপি অথবা বিএনপির নামধারী লোকজন। আর 15% চাঁদাবাজি করছে এই ছাত্ররা, মানে ছাত্র নামধারী সমন্বয়ক, অমুক তমুক, হাবিজাবি, এনসিপি এরা। আর সামান্য ছিটে ফোটা চাঁদাবাজি হয়তো এই সমস্ত ক্ষেত্রে আপনি শিবির অথবা জামায়াতের নাম বলতে পারবেন। তো এইটা কিন্তু ইয়াংদের মধ্যে দারুণ প্রভাব ফেলেছে। আগামী নির্বাচনে এক হিসাবে দেখা গেছে প্রায় 4.5 কোটি হলো নতুন ভোটার। এই ভোটাররা কিন্তু অনেক কিছু করবে। এই ভোটাররা কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হতে পারতো, এখনো সম্পূর্ণ হয়েছে কিনা আমি বলতে পারবো না, হয়ে যেত যদি পুরনো ভোটারদের মাঝখান থেকে ভোট প্রাপ্তির সংখ্যাটা সমান হতো, কিন্তু তা হয়নি। জামাতের জায়গায় যদি আওয়ামী লীগ থাকতো, তাহলে কিন্তু ভোট প্রাপ্তির দিক দিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ প্রায় সমান হতো। তখন ওই ইয়াং ভোটাররাই ডিসাইডিং ফ্যাক্টর হতো, কিন্তু এক্ষেত্রে তা নয়। জামাতের ভোট বিএনপির তুলনায় অনেক পিছিয়ে, যে কারণে এই ইয়াং ভোটারও যদি বেশি করে জামাতকেও ভোট দেয়, তাও দুটো সমান আসবে কিনা এটা একটা সন্দেহ আছে। কিছু নীরব ভোট আছে। এই নীরব ভোটগুলি কোন দিকে যাবে? নীরব ভোটার যারা কথা বলে না, যারা খুব একটা আওয়াজ দেয় না, যারা বিপ্লবে বিদ্রোহে সবার সামনে চলে আসে না, যারা পেছনে থাকে, ঘর সংসার করে, কেবল যে ভোটটা দিয়ে আসে, এই নীরব ভোট কিন্তু, যেটা নাকি আগে আওয়ামী লীগের অ্যাগেনস্টে সবসময় এই নীরব ভোটগুলি বিএনপির সঙ্গে থাকতো, কিন্তু এবার আমার কেন যেন মনে হয় নীরব ভোট বিএনপির সঙ্গে নেই। নীরব ভোটগুলো আমি দেখেছি সবসময় ক্ষমতাধর যারা থাকে তাদের বিপরীতে থাকে। এটা আমার অবজারভেশন। আমি আগেও বলেছি, বাংলাদেশে একসময় রাজনীতি হতে ভাবে যে রাজনীতিতে দুটো পক্ষ থাকতো। একটা পক্ষ হলো আওয়ামী লীগ, আর একটা হতো এন্টি আওয়ামী লীগ। এবার আমি দেখতে পাচ্ছি যেহেতু আওয়ামী লীগ নেই, অতএব একটা হলো বিএনপি আর একটা হলো এন্টি বিএনপি। এই এন্টি বিএনপি যে শক্তিটা, সেটা যেন জামাতকে অনুসরণ করছে। কাজেই যারা খুব নিশ্চিন্তে ভাবেন যে না, জামাত 7% ভোট নিয়ে, 8% ভোট নিয়ে আমাদের 35% কীভাবে ওভারকাম করবে, তারা যদি অনেক ভালো করে ডাবল পারলে 15% হবে, 3 গুণ পাবে, তাহলে 21% হবে, তবু তো আমাদের সমান হয় না। এটা ভেবে যারা শান্তি পাচ্ছেন এবং খুব স্বস্তিতে আছেন, তাদেরকে আমি একটা উদাহরণের কথা বলি।
দেখুন, আপনাদের বলবেন যে জামাত তো কখনোই এর আগে আপনার 15টা 20টা ম্যাক্সিমাম এরকম সিট পেত। কিন্তু আপনারা মাথায় রাখবেন, শ্রীলঙ্কায় যে দলটা এখন ক্ষমতায় আছে তারা কিন্তু 2020 সালের নির্বাচনে মাত্র 3টা আসন পেয়েছিলেন। এবার তারা 159টার মতো আসন পেয়ে ক্ষমতায় চলে এসেছেন। ফিগারটা আমার ঠিক খেয়াল নেই, এরকমই হবে। তারা ক্ষমতায় এসেছেন অত 4 বছরের মাথায় 3টা থেকে ক্ষমতায় আসার মতো আসন তারা পেয়েছেন। কিন্তু কাজেই ওই পুরনো ইতিহাস ধরে বসে থাকলে ধোঁকা খেতেও পারেন, ধোঁকা খেতে পারেন। বিএনপিকে অবশ্যই ভুগতে হবে চাঁদাবাজি, দখলদারিত্ব, গণমামলা এগুলো নিয়ে। দেখুন, আমি একটা ঘটনা বলি তাহলে বুঝবেন। শুক্রবার দিন মানে গতকালকে চট্টগ্রাম 13 এই যে কর্ণফুলী এবং আনোয়ারা আসন যেটা আছে, সে আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম উনি একটা কর্মীদের সভায় বক্তৃতা করছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে দয়া করে 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না। মানে উনি চাঁদাবাজি থামাতে পারেননি, চাঁদাবাজদেরকে কাছে মিনতি করেছেন যে আপনারা আর চাঁদাবাজিটা করবেন না এই 12 তারিখ পর্যন্ত, কারণ এই চাঁদাবাজির কারণে তার ভোট কমে যাচ্ছে। কত অসহায় হলে পরে বলতে হয়, কারণ এই চাঁদাবাজরা কারো কথা শুনছে না। এদেরকে বিএনপি কিন্তু থামাতে পারেনি। কেন থামাতে পারেনি? তারেক রহমান নিজে বলেছেন যিনি ক্ষমতায় গেলে চাঁদাবাজদের গলা চিপে ধরবেন। তারপরে চাঁদাবাজরা কেন থামছে না? তারা কেন মনে করছে না যে তারা অবাধে মানে এটাকে থামাতে হবে, না থামালে দল তাদের প্রতি অ্যাকশন নেবে? মনে করছে না এ কারণে যে বিএনপির মধ্যে একটা বড় গ্রুপ আছে, খুব পাওয়ারফুল গ্রুপ আছে, যা নাকি চাঁদাবাজিকে আশকারা দিচ্ছে। তারা তারেক রহমানকেও উপেক্ষা করছে। দলের মধ্যে সেই নিয়ন্ত্রণটা না আনতে পারলে কিন্তু বিএনপি এটা বড় ভোগাবে। জামাতের ব্যাপারটা বলি আবার। জামাতের মিটিংগুলিতে অনেক লোক হচ্ছে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এরা কিন্তু স্বতঃস্ফূর্ত উপস্থিতি নয়, মানে স্বতঃস্ফূর্ত সাধারণ জনতা নয়। বলা হয়ে থাকে যে জামাতের যারা কর্মী তারাই সমর্থক, তারাই ভোটার। কাজে জামাতের জনসভায় অনেক লোক দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। জামাতের ভোটার ঐক্য এটাই। এটা আগেও বলা হতো, এখনো বলা হয়। কিন্তু এর বাইরে আছে নীরব ভোটার। এখন নীরব ভোটাররা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে খুব দ্রুত। আজকে আছে, কালকে নেই। আজকে জামাতের একটা নেতা একজন একটা বক্তব্য দেবে, এটা দেখে দেখবেন কালকে আর জামাতের সঙ্গে তারা নেই। এরকম কিন্তু হতে থাকবে। জামাতের নেতাদের শেষ দিকে আমি যতটুকু দেখেছি নানা ধরনের এলোমেলো কাণ্ড কারখানা। ঢাকা 17 আসনের ডক্টর খালেদুজ্জামান সাহেব সেনানিবাসে ঢুকতে গিয়ে যা করেছেন, এটা কিন্তু জামাতের ভোট অনেক কমিয়েছে। ওই নীরব ভোটাররা কিন্তু সরে গেছে। তারা ভেবেছে যে নির্বাচনে বিজয়ী হওয়ার আগেই যখন এই অবস্থা, জিতলেন না জানি তার দাপটে কেউ থাকতে পারবে না। তারপর দিনে আবার আরেকটা ভিডিও দেখলাম, কোন এক ব্যাংকের এক অনুষ্ঠানে যে সে একজনকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছে, এই খালেদুজ্জামান। তো এরকম উন্মত্ত লোক যদি জামাতের নেতা হয়, জামাতের এমপি প্রার্থী হয়, তাহলে কিন্তু জামাতের ভোট কমবে। এবং একটা ঘটনা কিন্তু অনেকগুলো। জামাতের জন্য আরেকটা বড় আঘাতে দেখা দিয়েছে হেফাজতে ইসলামের আমিরের সর্বশেষ বক্তব্য। তিনি কিন্তু বলেছেন যে জামাতে ভোট দিলে ঈমান থাকবে না, জামাতে ভোট দেওয়া হারাম, এগুলি কিন্তু উনি বলেছেন। জামাত এটাকে কীভাবে কাউন্টার করবে আমি জানি না। এখনো জামাতের কাছ থেকে সে ধরনের কোনো কাউন্টার আমরা পাইনি। অনেক ইসলামী মানে আলেম যারা আছেন, তারা জামাতে ইসলামকে ইসলামী মনে করেন না। কাজে এই বেহেশতের টিকিট বিক্রিটা জামাতের জন্য শুরুতে কিছুটা ভালো ফল দিলেও যারা নাকি একটু সচেতন চিন্তা ভাবনা করেন, তাদের কাছে এটা কিন্তু খুবই নেগেটিভ হিসেবে আবির্ভূত হবে। বিশেষ করে নীরব ভোটার যারা, তাদের কাছে কিন্তু এটা খুব নেগেটিভ হিসেবে আসতে পারে। সবশেষ যে জায়গাটা আমি বলবো সেটা হলো আওয়ামী ভোটার। আমি বারবার বলেছি যে আওয়ামী ভোটে নির্ধারণ করবে এই নির্বাচনের ফলটা কোন দিকে যাবে। আওয়ামী লীগ এবার ইলেকশনে নেই, বাট তাদের ভোটটা তো কোথাও না কোথাও যাবে। কার কাছে যাবে? অনেকে ভাবতেন যে আওয়ামী লীগের অনেকে হয়তো ভোটই দেবেন না। ইদানিং এই ধারণাটা আমার একটু একটু চেঞ্জ হচ্ছে এই কারণে, যেহেতু আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে, আওয়ামী লীগ থেকে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি, সেহেতু আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের লোকরা হয়তো ভোট দিতে যেতে পারেন। যদি যায়, তারা কাকে ভোট দিবে? এই ভোটগুলি এখনো অনিশ্চিত। কে কতটা দখল করতে পারবে তার উপর নির্ভর করবে। কতটা ভোট তারা আওয়ামী লীগের কাছ থেকে আদায় করতে পারবে তার উপর নির্ভর করবে। আদায় করবেন কিভাবে?
আদায় করাটা কঠিন এই কারণে যে জামাত আদায় করার একটা চান্স ছিল, কারণ আমরা দেখেছি 24 অগাস্টের পর থেকে জামাত বিভিন্ন জায়গায় আওয়ামী লীগদের যারা নেতাকর্মী আছে তাদেরকে নানাভাবে হেল্প করার চেষ্টা করেছেন, প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন, আশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন, বিএনপি চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওই ক্ষেত্রে গণমামলা টামলা করে বিএনপি নেতাকর্মীরা যেভাবে আওয়ামী লীগের মন বিষিয়ে তুলেছিল, তার বিপরীতে জামাত একটা ইতিবাচক ভূমিকা ছিল। কিন্তু সেটা নষ্ট করেছে জামাত এনসিপির সঙ্গে জোট করে। কারণ আওয়ামী লীগের লোকেরা দেশে সবচেয়ে বেশি যাদেরকে ভয় পায়, ঘৃণা করে, যাদের প্রতি তারা এক ধরনের ক্রোধ অনুভব করে, সেটা হচ্ছে এনসিপি। এনসিপি যখন জামাতের সঙ্গে যুক্ত হয়েছে তখন তাদের কাছে মনে হয়েছে এনসিপি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছে, সেই আন্দোলনে তাহলে জামাতই ছিল আসলে। এই মনোভাবটা আমি মনে করি জামাতের প্রতি আওয়ামী ভোটারদেরকে একটু আশাহত করে তুলবে, নেগেটিভ করে তুলবে। তারপরেও জামাতের জন্য এটা পরামর্শ, তারা কিন্তু এটাকে ওভারকাম করতে পারে একটা ছোট্ট কাজ করলে। সেই কাজটা হলো তারা যদি নির্বাচনের আগেই 71-এর ভূমিকা নিয়ে একটা দলীয় একটা বিবৃতি দেয়, একজন ব্যক্তিরা পুরো দলকে রেজুলেশন করে বলতে হবে যে 71-এ আমাদের যারা দলের আগে যারা ছিলেন তারা যে কাজটা করেছেন সেই কাজটা তারা ভুল করেছেন এবং আমরা তার জন্য অনুতপ্ত এবং আমরা জাতির কাছে ক্ষমা চাই। জাস্ট এই 3টা লাইনে একটা স্টেটমেন্ট দিলে আমি মনে করি জামাতে আওয়ামী ভোট রাতারাতি অনেকটাই বাড়তে পারে। বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের যে ভোটগুলো সেগুলো তাদের এখানে কিন্তু যেতে পারে। অনেকের মধ্যে দ্বিধাটা আছে, জামাত যা করছে ভালোই তো করছে, কিন্তু তাকে কি করে ভোট দেই, তারা তো আবার দেশটাকে পাকিস্তান বানিয়ে দেবে, এই ধরনের চিন্তা কিন্তু অনেকের মধ্যে আছে। কাজে ওই কাজটা করলে এটা হয়তো তাদের জন্য ইতিবাচক হতে পারে। পরামর্শ যখন দিলাম তখন বিএনপির জন্য একটা দেই। আমি ছোট মানুষ, আমার পরামর্শ গ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি মনে করি এটা আমার দিক থেকে যে যদি বিএনপি তার নীতি পরিবর্তনের দরকার নেই, বিএনপি যদি আওয়ামী ভোটকে পেতে চায়, আওয়ামী লীগের ভোটকে যদি বিএনপি পেতে চায়, বিএনপির একটা খুব সহজ উপায় আছে। এমনিতেই তারা বেশ কয়েকদিন ধরে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে এবং তাদের পক্ষে কথাটা বলা খুব সহজ, কারণ জিয়াউর রহমান তাদের দলের যে প্রতিষ্ঠাতা, তিনি তো মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন, বীরুত্তম ছিলেন। এটা তো খুবই সহজেই তারা এটা মুক্তিযুদ্ধের পক্ষে বলতেই পারে, এটা ব্যাপার না। আরেকটা কাজ যদি তারা করেন তাহলে তারা আওয়ামী লীগের ভোটগুলি পেতে পারেন। অনেকে কিন্তু এরই মধ্যে আমি দেখেছি যে জয় বাংলা করে বলে তারা ধানের শীষে ভোট চাচ্ছে এবং এটাকে তারা বিএনপি এনকারেজ করছে। বিএনপির জন্য সামান্য একটা কাজ করতে হবে। সবচেয়ে ভালো হতো যদি বিএনপির দিক থেকে বলা হতো যে বিএনপি যত মামলায় বিএনপি বাদী আছে, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে গণমামলাগুলো, এগুলির বিরুদ্ধে যতগুলি মামলাতে বিএনপির লোকজন বাদী হয়েছে সেই মামলাগুলোতে উঠিয়ে নেওয়া, এটা হতে পারতো ভালো, কিন্তু সেটা করা এখন আর সম্ভব না। ওই লাইনে যাওয়ার দরকার নেই। বিএনপি একটা কাজ করতে পারে, তারেক রহমান অনেকের মাজারই তো জিয়ারত করছেন, উনি কিন্তু বঙ্গবন্ধুর মাজারটা যা জিয়ারত করতে পারেন। সিম্পল একটা কাজ করতেই পারেন মুক্তিযুদ্ধের মহানায়ক হিসেবে। বিএনপিতে আওয়ামী ভোট বেড়ে যাবে। সিম্পল দুই দলের জন্য দুইটা পরামর্শ দিলাম। আমার পরামর্শ গ্রহণ করার কোনো দরকার নাই, আমার এই পরামর্শকে সিরিয়াসলি নেওয়ারও কোনো দরকার নেই, আপনাদের ইচ্ছা। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ভোটের অঙ্কের হিসাবটাকে মেলানোর জন্য অথবা অঙ্কের হিসাবটাকে মানে আপনার বেগবান অথবা স্থবির করার জন্য আমি যেটাকে মনে করি আমার হিসাব মতো আমি দুটো পরামর্শ দিলাম। মানা না মানা আপনাদের ব্যাপার। তবে আমার একটা লক্ষ্য আছে। আমি কেন এটা বললাম? আমার লক্ষ্যটা হলো আমি আসলে একটা ঐক্যবদ্ধ জাতি চাই। আমি মনে করি কোনো জাতি অগ্রসর হতে পারবে না যদি তারা বিভক্ত থাকে। যদি পাশাপাশি এটি এখন এতটাই আলোচনা হচ্ছে যে বাংলাদেশে কোনো কোনো গণমাধ্যমে তার সম্পাদকীয়তে উঠে আসছে, পরোক্ষ প্রত্যক্ষ ইঙ্গিত জানান দিচ্ছে আমাদের সামনে। তারই ধারাবাহিকতায় ভারতের অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার তারা জামাতে ইসলামীর বিশেষ কৌশল বা ব্লুপ্রিন্ট সম্পর্কে বেশ কিছু বিষয় তুলে এনেছে। তারা যেসব বিষয় মন্তব্য করেছে তা কতখানি বাস্তবতা নির্ভর, এর সাথে সত্যতা কতখানি জড়িয়ে রয়েছে, সেগুলো বিচার বিশ্লেষণের দায়িত্ব নিশ্চয়ই বাংলাদেশের মানুষের। আনন্দবাজার যা বলছে যে নির্দিষ্ট সংখ্যক আসনটাই একটি বাহিনীর বিশেষ একটি অংশ ভোটের দিন জামাতকে কীভাবে সহযোগিতা করবে তাও এখানে উল্লেখ করা হয়েছে। ভোটারদের যেভাবে টার্গেট করা হচ্ছে তা সম্পর্কে এখানে বলা হচ্ছে যে জামাতের পুরুষ ও মহিলা কর্মীরা সারা দেশে বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন। সেটা চালাতেই পারেন, এটি তো বৈধ বিষয়, তাই না? কিন্তু তা যদি বলছি যে জামাতে ইসলামীর কর্মীরা
গরিব এবং সাধারণ ভোটারদের জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল ফোন নম্বর সংগ্রহ করছেন। নিশ্চয়ই এ সংক্রান্ত একটি ভিডিও এরই মধ্যে বাংলাদেশে ভাইরাল হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এবং তারা কোন দলের রাজনৈতিক কর্মী নিশ্চয়ই সেটিও আমরা লক্ষ্য করেছি। এবং এখানে বলা হচ্ছে যে ভোটারদের প্রভাবিত করে নিজেদের দিকে ভোট করাতেই এইসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। এবং যেটি জানা যাচ্ছে তা হচ্ছে জামাতে ইসলামী 162 থেকে 188টি অগ্রাধিকারপ্রাপ্ত আসনের প্রচারের জন্য ব্যাপক টাকা খরচ করছে। এবং ভোটার স্থানান্তর সেটি আমরা এরই মধ্যে জানি, বিএনপির পক্ষ থেকেও এই সব বিষয়ে কোনোটির বিষয়ে অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনে। অর্থাৎ এক এলাকায় দেখা যাচ্ছে জামাতে 20,000 ভোট আছে, কিন্তু সেখানে নিশ্চিতভাবে পরাজয় হবে, কিন্তু অন্য কোনো এলাকায় জামাত 15-20,000 ভোটের ব্যবধানে হেরে যাচ্ছে, ওই 20,000 ভোটারকে তারা সেই এলাকায় স্থানান্তর করছে। অর্থ খরচ বিষয় যেটি বলা হচ্ছে যে প্রতিটি আসনে জামাত 50 থেকে 100 কোটি টাকা পর্যন্ত খরচের টার্গেট নিয়েছে। ফুল সংখ্যক জামাত কর্মীরা ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে পড়তে পারেন, যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া মন্থর হয়, ধীর হয়, এবং এতে করে বিএনপির সমর্থকেরা যাতে ভোট দিতে না পারেন, লাইনে ঢুকতে না পারেন। এবং আমরা নিশ্চয় জানি যে এবার ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে, যেহেতু একই সঙ্গে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ভোট। কিন্তু এক একজন ভোটারের জন্য 2.5 মিনিট থেকে 4 মিনিট, 4.5 মিনিট পর্যন্ত রাখতে পারে। সেই হিসেবে এর আগে আমি হিসেব কষে দেখিয়েছি যে অর্ধেক সংখ্যক ভোটার হয়তো ভোট দিতে পারবেন যে সময় সারা দেশে। সেই বিষয়টি এখানে ইঙ্গিত করা হয়েছে। প্রশাসনকে কিভাবে কবজায় নিল জামাত, এই প্রসঙ্গেও আমি আমার ব্যক্তিগত ধারণা আপনাদের সামনে পোষণ করে এসেছি। এখানে আনন্দবাজার যেটি বলছে, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে তাদের সমমনোভাবাপন্ন ব্যক্তিদের বসাতে সক্ষম হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আনসার ভিডিপি সদস্যরা। অনেকের অভিযোগ, প্রতিটি কেন্দ্রে অন্তত 15 জন জামাত শিবির কর্মীকে নিরাপত্তার দায়িত্বে রাখার বিষয়টি কৌশলগতভাবে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি পুলিশের ডিসি, এসপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি পদোন্নতিতে জামাতপন্থীদের উপস্থিতির কথাও শোনা যাচ্ছে। আমি কথাও বলেছি যে বিএনপি মাথামোটা রাজনীতির দল হিসেবে এর মধ্যে খানিকটা পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে। 5 আগস্টের পর থেকে বিএনপির একটি অংশের তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি, দখলবাজিতে মেতে উঠেছে, তারা এগুলো নিয়েই পড়েছিল। কিন্তু এর মাঝখান থেকে জামাত নীরবে প্রশাসনের বড় অংশকে তারা কবজায় নেওয়ার চেষ্টা করেছে। যেই রদবদল হয়েছে, যে নিয়োগ দেওয়া হয়েছে নতুন নতুন ব্যক্তিকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে, সেখানে জামাত ছক কষে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী তাদের মনোভাবাপন্ন ব্যক্তিদেরকে নিয়োগ দিতে বা বিভিন্ন জায়গায় বিশেষ ব্যক্তিদের বসাতে ডক্টর ইউনূস সরকারকে বা ইউনূস প্রশাসনকে তারা বাধ্য করেছে বা সেটি তারা অর্জন করেছে। এটি অনেকেই বলে থাকেন। আনন্দবাজার যেটি বলছে যে জামাত স্কুল কমিটিগুলোতে, অর্থাৎ বিভিন্ন স্কুলে যে ম্যানেজিং কমিটি রয়েছে সেই কমিটিগুলোতে প্রথম থেকেই নিজেদের লোক ঢুকিয়েছে, কারণ যেসব স্কুলে ভোট কেন্দ্র হয় সেগুলো স্কুল কমিটির নিয়ন্ত্রণে থাকে। ফলে তারা ওই স্কুল থেকে নিযুক্ত প্রিজাইডিং অফিসার ও অন্যান্য পোলিং এজেন্টদের মাধ্যমে ভোট প্রক্রিয়া প্রভাবিত করতে পারে বলে জানা যাচ্ছে। বিশেষ একটি বাহিনী সম্পর্কে এখানে বলা হয়েছে যে ওই বাহিনীর একটি বড় অংশের মধ্যে জামাতের প্রভাব রয়েছে। এই বাহিনীর যশোর এবং রংপুর এলাকার শীর্ষ কর্তারা সাধারণ ভোটারদের জামাতকে ভোট দিতে বলেছেন। একই অভিযোগে খুলনার সংখ্যালঘু গ্রামগুলোতেও নানান ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। এবং কোনো বিশ্লেষকের মন্তব্য এখানে নেওয়া হয়েছে, নাম প্রকাশ করা হয়নি। তাদের মতে এই ভোটকে পাখির চোখ করে বহুদিন থেকেই ঘুঁটি সাজিয়েছে জামাত।
বিএনপি যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হামলায় ব্যস্ত, জামাত তখন নিঃশব্দে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের 30 থেকে 35% ভোটদাতার 10% যদি ভোট দিতে যান, তাহলে বেশিরভাগ যেতে পারে জামাতের দিকে, আর তাতেই বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে জামাত। শেষের যে অংশটি, সেটিও তো চরম সত্য, এবং এটিও সত্য কথা যে 5 আগস্টের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে যে ধরনের হামলা হয়েছে, নির্যাতন চালানো হয়েছে, জামাতের স্থানীয় নেতাকর্মীরা তারা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, এটি সত্য কথা। এবং সেই জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের সফট কর্নার তৈরি হয়েছে জামাতের প্রতি কোনো কোনো এলাকায়, এবং একই সাথে বিএনপির প্রতি তাদের 3 দিন বাকি আছে নির্বাচনের, কিন্তু এখনো অধিকাংশ মানুষের সন্দেহ নির্বাচন হবে কি হবে না। কারণ শুরু থেকেই এই নির্বাচন যেমন প্রশ্নবিদ্ধ, তেমনি আসলেই সরকার কিংবা রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় কিনা। ব্যতিক্রম শুধু বিএনপি, কারণ বিএনপি জানে নির্বাচন ছাড়া তাদের ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরেও এই নির্বাচন নিয়ে কল্পনার অনেকগুলো কারণের একটি বড় কারণ সে জামায়াত যে পরিকল্পনায় ক্ষমতায় যাওয়ার বন্দোবস্ত পাকা করে এনেছিল, তাদের সুপরিকল্পনা অনেক কিছু ফাঁস হয়ে গেছে। এমনকি ব্যালট পেপার আগে থেকে ছাপিয়ে রাখা, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে পোলিং বুথ গুলো দখল করে নেওয়া, এরকম সবকিছু এরই মধ্যে প্রকাশ্যে চলে এসেছে। এই নিয়ে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। সেই সঙ্গে বাংলাদেশের যে সুশীল সমাজ থেকে শুরু করে সমাজে একটা বৃহৎ অংশ খুবই আতঙ্কিত বোধ করছে যে জামায়াত কি সত্যি যদি ক্ষমতায় আসে তাহলে দেশের পরিণতিটি কি হবে, তারা নিজেরাই কি রেহাই পাবেন। এই প্রশ্নকে সামনে রেখে তাদের মধ্যে নানান রকমের শঙ্কা এমন ভাবে দানা বেঁধেছে যে তারা যে দলেরই হোক না কেন, অনেকেই সেই বিএনপির পক্ষে এসে দাঁড়ানোর চেষ্টা করছে। আরেকটি দল ধরেন সিপিবি, আপনারা জানেন এটি একটা 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 অর্থনৈতিক সমিতির একটা ফোরাম, অর্থনীতিবিদদেরকে নিয়ে। সেই সিপিবি বলেছে আওয়ামী লীগকে ছাড়া এই নির্বাচন গ্রহণযোগ্য নয়, ইনক্লুসিভও নয়। হঠাৎ করে আজকে সিপিবির মতো সিপিডির মতো অর্গানাইজেশন তারা কেন এই কথা বলছে? মাঝে মধ্যে দেখবেন যে বিএনপিও এরকমই একটি কথা বলার চেষ্টা করে, কিন্তু পুরোপুরি আবার তারা বলে না, বলেও আবার তারা সরে আসে। অন্যদিকে জামায়াতের নির্বাচনের ছকটা কি, এটা শুনলে আপনারা অনেকেই আতঙ্কিত বোধ করবেন, কারণ তারা ভোটার একদম দীর্ঘ সময়, গত এই 18 মাস ধরে তারা কিন্তু শুরু থেকেই মনোযোগ দিয়ে এই নির্বাচনের পুরো সবকিছু ছক কষে তারা এখন অপেক্ষা করছে। সেই ছকের মধ্যে ভোটার নিবন্ধন থেকে শুরু করে আসন বন্টন, অন্য দলগুলোর সঙ্গে সমঝোতা করা, শুধু তাই নয়, ঘরে ঘরে গিয়ে নারী ভোটারদেরকে ধর্মের নামে প্রভাবিত করা, নানান কৌশলে তারা এমন ভাবে অগ্রসর হয়েছে যা দেখে এখন অনেকেই আতঙ্কিত বোধ করছে। এই দলটি যেটি বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, যেটি আসলে তারা কোন ধরনের ইসলামে বিশ্বাস করে সেটি নিয়েও আপনারা জানেন প্রশ্ন রয়েছে। অন্যদিকে রাজাকারের এই দলটি আজকে যে দলের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি ধর্ষণ নিয়ে যে বয়ান উপস্থাপন করেছেন তা শুনলে যে কারো চোখ ছানা বড়া হয়ে যাবে। এর বাইরে আজকে বাংলাদেশের নারীরা যে যত দূর অগ্রসর হয়েছে সমাজের প্রতিটি ক্ষেত্রে, এই ডাক্তার শফিকুর রহমান এবং তাদের দল, তারা নারীদেরকে ঘরে বন্দি করার একটা নতুন ষড়যন্ত্র বুনিয়াদি তৈরি করে ফেলেছে। সবকিছু মিলিয়ে জামায়াতের ছকটা কি, তার পরিকল্পনা কি, সেই পরিকল্পনা বিএনপি কতটুকু বুঝতে পেরে অগ্রসর হচ্ছে, এইসব বিষয় নিয়ে কথা বলবো। জামায়াত এই নির্বাচনকে কতভাবে কারচুপি করতে চায়। প্রথমত, তারা ভোটার নিবন্ধনের সময় তারা স্থানান্তরিত মানে ভোটারদেরকে ট্রান্সফার করেছে। আমি এরকমটা শুনেছি যে 300 আসনের মধ্যে তাদের টার্গেট
200 আসন, সেই 200 আসনের মধ্যে তাদের যত ভোটার আছে এই 200 আসনে তারা নিবন্ধিত করেছে বা ভোটার ট্রান্সফার করে এরই মধ্যে নিয়ে এসেছে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে তারা বিভিন্ন জায়গায় ব্যালট পেপার ছাপাচ্ছে বলে গোয়েন্দা প্রতিবেদনে এসেছে, আরো অনেক বিস্তারিত এসেছে। আমি একটু আপনার কাছে শুনতে চাই বিষয়টি আসলে কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দর্শক শ্রোতাদের এবং আমার সহ আলোচক। তো, আপনি যে প্রশ্নটি করেছেন এইটা ওদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই পরিকল্পনার অংশ হিসাবে তারা দেখেন, একটা যখন বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা ছেড়ে দেন 5 তারিখে, আপনার মনে থাকার কথা, সেই দিন সেনাবাহিনীর প্রধান এসে বললেন যে উনি পদত্যাগ করেছেন, উনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন। তারপরে উনি আরো বললেন যে আপনারা আমার প্রতি আস্থা রাখতে পারেন, আমি জনগণের প্রতি জানমালের দায়িত্ব নিলাম। তারপরে আমরা তো ঘটনা দেখলাম, তারপরে উনি কিরকম আস্থা রাখতে বললেন আর কি কি ঘটনা ঘটলো। আপনার মনে থাকার কথা, 7 তারিখে বিএনপি অগস্টের 7 তারিখে বিএনপি একটি মহাসমাবেশ করেছিল। এই মহাসমাবেশ থেকে বিএনপি বলেছিল 3 মাসের ভিতরে নির্বাচন দিতে হবে। জিয়া ভাই, আমার মনে হয় কি আমরা একটু আগে পারি আমি এগুলো। এটা লিঙ্কটা বলি। 3 মাসের ভিতরে নির্বাচন দিতে হবে। তা আমার প্রশ্ন, বিএনপি এই পজিশন, কারণ হচ্ছে যে বিএনপি কার কাছে এই প্রশ্নগুলি রেখেছিলেন? তখন ক্ষমতা ছিল সেনাবাহিনীর কাছে, তাই না? এখন পরবর্তীতে ইউনূস সাহেবকে কে কল করলো? ইউনূস সাহেবকে কে নিয়ে আসলো? ইউনূস সাহেবকে নিয়ে আসার পরে আমরা দেখলাম যে, এবং এর ভেতরে দেখলাম যে সেনাবাহিনীর প্রধান যে কথাটি প্রথমে বললেন যে আমি আমিরে জামাতের সঙ্গে কথা বলেছি। আমিরে জামাত কে বলে সেটা আপনার আগে দেখতে হবে। লিঙ্কগুলো কেন, আপনার এই লিঙ্কগুলো না বুঝলে আপনি যে প্রশ্নগুলি করেছেন সেটা বোঝা যাবে না। আমার সময় খুব সীমিত ভাই। না সেটা এখন বিএনপি তার অবস্থান থেকে বারবার বিএনপি বলছে নির্বাচন দিতে হবে, নির্বাচন 3 মাসের ভিতরে হতে হবে, প্রথম দাবি ছিল। সেই নির্বাচনী জায়গা থেকে যখন ইউনূস সাহেবকে বসানো হলো, উনি ক্ষমতা নেওয়ার পরেও বিএনপি দাবি জানিয়েছে নির্বাচন হতে হবে, এবং সেনাবাহিনীর প্রধানও বলেছেন ইনক্লুসিভ নির্বাচন হবে। কিন্তু এই নির্বাচনে বারবার তারা অন্যদিকে ধাবিত করেছে, কারণ জামাত চাইছে না যে নির্বাচন সঙ্গে সঙ্গে হোক, 3 মাসের ভিতরে, যার জন্য জামানেদের গেম প্ল্যান হিসাবে যে এই নির্বাচন পেছাতে হবে কোনোভাবে। পেছাতে পারলে তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ হবে। কিভাবে করবে? যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে তাদের লোক বসাতে হবে। তো এই বসানোর জন্য তো সময় লাগবে, যার জন্য নির্বাচনটাকে পেছানো হলো। এখন এই শুধুমাত্র যে নির্বাচন কমিশনার অফিস হয়েছে তা না। আপনি যেটা বলছিলেন যে আমার তথ্য অনুযায়ী 180টা সিটে তারা টার্গেট করেছে। তারা যেটা করেছে যে এই প্রশ্নটা আমি প্রায় 6 মাস আগের থেকে বলে আসছি যে তারা ভোটারদেরকে সরাচ্ছে। ধরেন তারা যে 180টা আসন টার্গেট করেছে, তার বাইরের যে আসনগুলি আছে তারা সেই সব জায়গার ভোটারদেরকে এই 180টা জায়গায় নিয়ে আসছে যেখানে কম মানে তারা জিততে পারে, সেইটা করেছে। ম্যানিপুলেশন এক নাম্বার। 2 নাম্বার, তারা বিভিন্ন দূতাবাসে বা বিদেশ থেকে যে ভোটগুলি যাবে এইগুলি অলরেডি কাস্ট হয়ে গেছে, এইগুলি তারা নিজেরাই করেছে, এবং দূতাবাসে তারা তাদের নিজস্ব লোক বসিয়েছে। তো দূতাবাসে, এবং তারা ভোট দিয়ে ব্যালট সিল মেরে দিয়েছে, কারণ আপনি যখন এনআইডি করেছেন দূতাবাস এনআইডি নাম্বার নিয়ে নিছে আপনার কাছ থেকে, আপনি তো আপনার ভোটটা কিভাবে দিচ্ছেন জানেন না। সুতরাং এইটা একটা করেছে 2 নাম্বার। 3 নাম্বার, তারা যেটা করেছে যে বিদ্যুৎ ক্ষেত্রেও বিভিন্ন চিফ ইঞ্জিনিয়ার পজিশনগুলি তারা তাদের লোক বসিয়েছে। সরকার এইটা এখন বলছে, গোয়েন্দাদের রিপোর্ট যেটা আমি সেটা পড়েছি, বলছে যে পাওয়ার কেন যাবে বাংলাদেশে। 2008 সালে 2009 সালে বঙ্গবন্ধু কন্যা যখন ক্ষমতা নেন তখন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র 3200 মেগাওয়াট। আমি বিদ্যুৎ বিশেষজ্ঞ, আমি এই দেশে 18 বছর বিদ্যুতের সঙ্গে কাজ করেছি। এমন কোন জিনিস নেই বিদ্যুতের আমি জানি না বা বুঝি না। তো এখন এইটা পরে উনি যেদিন ক্ষমতা ছাড়েন সেই দিন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ছিল
28,000 মেগাওয়াট। এর বাইরে পায়রা, মাতারবাড়ি, তারপরে আপনার রূপপুর পারমাণবিক বিন্দু, এইগুলো যদি আসে তাহলে বিদ্যুতের কোনো সমস্যার ঘাটতি থাকার কথা না। এরপরেও যে বাংলাদেশে এত দরকার নেই, তারপর রিজার্ভ রাখতে হয়, আচ্ছা, আমি এটা তো আপনাকে আলোচনা পরবর্তীতে যাব। তো এইগুলো আমার কাছে একটা গোয়েন্দা প্রতিবেদন আছে, তাতে আমি দেখতে পাচ্ছি যে এই নির্বাচন নিয়ে গোয়েন্দা প্রতিবেদনগুলো কি বলছে। তারা দেখছি যে নির্বাচনে অংশগ্রহণকারী কোনো কোনো দল নিজস্ব ব্যবস্থাপনায় ব্যালট পেপার ছাপিয়ে জি। তা কর্মীদেরকে দিয়ে দিচ্ছে। 2 নাম্বার, তাদের তাদের যে অবজারভেশন গুলো সেগুলো দেখছি যে তারা বলছে যে বিভিন্ন সেন্টারে, মানে ভোট কেন্দ্রে মনোনীত এজেন্টরা মোবাইল সহ বিভিন্ন রকম গুজব রটাতে পারে। তারপরে আমি দেখছি তাদের প্রতিবেদনে আরেকটি, যে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, বল্লম ইত্যাদি সেন্টারের আশেপাশে মজুত করা হচ্ছে। আরেকটি, যে দুষ্কৃতিকারী কর্তৃক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটিয়ে সেন্টারে দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন রাখার একটা পরিকল্পনাও রয়েছে। জি এবং জি জি এইটার জন্য যা আম, আহ, এই করা দরকার সেটা তারা করে ফেলছে, যার জন্য তারা এই সময়টা নিচ্ছিল, যার জন্য আমি ওই লিঙ্কগুলো দিচ্ছিলাম। জি, এইগুলি তারা অলরেডি করে ফেলছে। এখন এইগুলো থেকে যদি বেরোতে হয় তাহলে অন্য গেম প্ল্যান দরকার, কিন্তু বিএনপি এই ব্যাপারে কোনো নজরদারি করেনি, বা জি। কেন করেনি সেটা আমি জানি না। এবং আমি সঙ্গে আসবো। সরকারও কেন করছে, সমর্থন করছে, আমি পলাশের কাছে যাই। আমি একটু আমিনুল হক পলাশের কাছে, যে আপনি এর মধ্যে জানেন যে গাজীপুরের নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে, আরো কয়েকটি জায়গায় নিরাপত্তার জন্য খুব একটা দেখা হচ্ছে, এগুলো কিসের আলামত? আমিনুল ইসলাম পলাশ। গাজীপুরের একটা বিবৃতি আমি দেখেছি, আমি এটার মানে এটা কতটুকু সঠিক এটার ব্যাপারে এখন নিশ্চিত না, গণমাধ্যমে যেহেতু আমি পাই না, এটা আমি এত তথ্য দেখেছি। কিন্তু আপনি যদি ওভারঅল দেখতে পান, বাংলাদেশের শুধুমাত্র নির্বাচনকালীন সময়ে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা প্রোটোকল এনশিওর করা হয় তার কোনো কিছুই কিন্তু নেওয়া হয় নাই। আপনার যে ল এনফোর্সমেন্ট যে অর্গানাইজেশন গুলো আছে, ইনস্টিটিউট গুলো আছে, তারা যেভাবে বারংবার মিটিং করে সেটা নিয়ে ব্রিফ করা হয়, বর্তমান সিচুয়েশন কি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র কোনগুলা, এই ধরনের যে একটা মানে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে একটা ওভারঅল আপনার প্ল্যানিং বা কোঅর্ডিনেশন থাকে, এরকম কোনো কিছুই নাই। অর্থাৎ এটা যে একটা সাজানো খেলার জন্য যে এক্সট্রা কোনো ধরনের এফোর্ট দেওয়ার প্রয়োজন নাই, এই কারণে এই ধরনের কোনো কার্যক্রম কিন্তু আপনি দেখবেন না। খুবই ইন্টারেস্টিং বিষয়, আজকে যদি ইলেকশন নিয়ে কথা হচ্ছে, আজকে দেখলাম যে ইলেকশন নিয়ে প্রেস ব্রিফিং করতেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক। ইলেকশন সংক্রান্ত ব্যাপারে কতজন? এখন আপনি চিন্তা করেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলেন, বাংলাদেশে আরপিও বলেন, সংবিধান বলেন, এরা তো সবকিছু ধ্বংস করেই দিয়েছে, কিন্তু তারপর তো ন্যূনতম মানুষজনের চক্ষু লজ্জা থাকে। তো এটাই আসলে ইন্ডিকেট করে যে আসলে ইলেকশনটা কি ধরনের হইতে যাচ্ছে। আর জামাতের যে বিষয়টা, জিয়া ভাই অলরেডি তাদের লিঙ্কিংটা কিন্তু খুব চমৎকার ভাবে ব্যাখ্যা করেছে। এটা তাদের একদিনের প্ল্যান না। সো ফ্রম দ্য ভেরি ডে ওয়ান, আপনার সকালের আপনার মানে সূর্য আপনার উদয় দেখলেই তো দিন সম্পর্কে কিছুটা বোঝা যায়। সেনাবাহিনীর প্রধান যখন আসলে ওই একটা কনফ্লিক্টিং সিচুয়েশনে বাংলাদেশের মানে নিজ কাঁধে দায়িত্ব নিল বলে দাবি করলো, উনি যখন জামাতের আমিরকে আমিরে জামাত বলে একাধিকবার আপনার অনেকটা সম্মানের সাথে সম্বোধন করে, সেখানেই কিন্তু এটা টোন সেট করে দিয়েছেন। এবং এর পরবর্তীতে পলাশ, আই গট ইউর পয়েন্ট। এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, কিন্তু আমি একটু আগে বাড়তে চাই। আপনি দেখুন তো, আজকে বাংলাদেশ টাইমস যেই অফিসটি রয়েছে, গণমাধ্যমটি রয়েছে, সেখান থেকে কিছুক্ষণ আগে, ঘন্টাখানেকও বোধহয় হয়নি, 15-20 জন কর্মীকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা 2-3টি গাড়িতে করে তাদেরকে তুলে নিয়ে গেছেন। একটা ভিডিও, একজন সেখানকার একজন কর্মী সেখান থেকে একটা লাইভ করছিলেন। তো সেনাবাহিনীর গাড়ি তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। আবার বাংলাদেশ টাইমস নামের যে গণমাধ্যমটি, এটি জামাতের গণমাধ্যম বলে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনেছি। আপনি তাদের কন্টেন্ট, তাদের নিউজ আইটেম গুলো দেখলেও একটা বুঝতে পারবেন। ফলে কি তাদের জামাতের গেমটি বদলে গিয়ে এখন সেনাবাহিনী এবং জামাত যে এক বিন্দুতে ছিল বলে অভিযোগ রয়েছে, সেই অভিযোগ কি এখন মিথ্যা হচ্ছে, বা সেনাবাহিনী তাদের অবস্থান কি একই জায়গায় রেখেছে, নাকি কিছুটা বদল আলামত আমরা দেখতে পাচ্ছি? এখন পর্যন্ত এমন একটা ঘটনাও ঘটে নাই যে ঘটনা ইন্ডিকেট করে সেনাবাহিনীর উপরে বাংলাদেশ এই যে জামাত ইসলামের যে প্রভাব তা কমে গিয়েছে। আপনি বাংলাদেশ টাইমসের ঘটনাটার ব্যাপারে আমি অ্যাওয়্যার না, বাট এটা হইতে গেলে তাদের সাথে সম্পর্ক খারাপ হয়েছে, এটা মানুষকে মনে করানোর জন্য হইতে পারে। কারণ যে ফাংশনাল কোনো ক্ষেত্রে আপনি দেখেন জামাতের, আমরা যদি একদম খুবই লেটেস্ট ইলেকশন নিয়ে কথা বলি, জামাতের প্রিপারেশন কতটুকু জামাত বা শিবিরের, সেটা খুব দৃশ্যমান কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর মাঝে হয়েছে। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়
তারা আপনার হচ্ছে এই গাউসুল আজম যেটা হচ্ছে পার্শ্ববর্তী মার্কেট, সেখানে আপনার ব্যালট পেপার ছাপানো হয়েছে, সেটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, কেউ এটা নিয়ে একটু শব্দ করে নাই, ইনক্লুডিং ছাত্রদল বলেন বা অন্য সংগঠনগুলো বলেন। আপনি জাহাঙ্গীরনগরে দেখেন 1 সপ্তাহ ধরে ভোট গণনা হয়েছে এত ছোট একটা জায়গায়, আপনি এটা নিয়ে হচ্ছে কেউ কোনো ধরনের কথা বলে নাই। সো জামাত তার কয়েক লেয়ারের যে প্ল্যানগুলো, সেই প্ল্যানগুলো এক্সিকিউট করেছে এবং এর একটা ইন্টিগ্রেটেড পার্ট হিসাবে বাংলাদেশ আর্মি রোল প্লে করছে। সবচেয়ে বড় ইন্ডিকেশন দেখেন, গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আজমির গুমের অভিযোগের প্রেক্ষিতে, আবারও বলতেছি অভিযোগের প্রেক্ষিতে, কারণ এটা নিয়ে অনেক ধরনের ডাউট আছে উনি ওই ছিলেন না ছিলেন, এই অভিযোগের প্রেক্ষিতে 15 জন ডেপুটেড অফিসারকে হচ্ছে আপনি জেলে নিয়ে যাওয়া হয়েছে। এতগুলো গুমের অভিযোগ, আপনি আর কোনো একটা অভিযোগ কিন্তু করেন নাই, কারণ আপনি কোনো ধরনের দালিলিক প্রমাণই আনতে পারেন নাই, একটা ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আপনি করেছেন। এবং কিছুদিন আগে দেখলাম রাষ্ট্রপতির সাথেও উনি দেখা করে এসেছেন। তো বাংলাদেশে বর্তমান স্ট্রাকচারে কোনো কিছুই ইন্ডিকেট করে না যে জামাতের সাথে আপনার সেনাবাহিনীর সম্পর্ক খারাপ হয়েছে বা এই টাইপের কিছু। আরেকটা যে জিনিস, আপনার জামাতের গেম প্ল্যান শুধুমাত্র সরকার গঠন করার ক্ষেত্রে না, আপনার যে নির্বাচনটা হচ্ছে এখানে তো আসলে এটা এজ এ হোল জামাত ক্ষমতা আসবে না কিনা, দেশটাকে সার্বিক ভাবে হচ্ছে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য যা যা করা দরকার, কয়েক লেয়ারের প্ল্যান তো এখানে আছে। আপনি খেয়াল করে দেখবেন যে এই যে গণভোটটা হবে, এই গণভোটের ব্যাপারে প্রথম থেকে ভোকাল কে ছিল, মানে ডক্টর ইউনূসের পক্ষে শিল্ড হয়ে দাঁড়িয়ে গণভোটের যে কোনো ব্যাপারে, জুলাই সনদের যে কোনো ব্যাপারে সর্বোচ্চভাবে সাপোর্ট দিয়ে গিয়েছে হচ্ছে জামাত। এখন দেখেন ডক্টর ইউনূসের সরকার আর ফুল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে গণভোটের পক্ষে প্রচারণায় নেমেছে। নির্বাচন কমিশনের আপনার হচ্ছে নোটিশের প্রেক্ষিতে কিছুটা কমেছে, বাট বাই দিস টাইম তাদের পারসেপশন, তাদের আপনি আমিনুল্লাহ পলাশ, আপনি বলছেন যে জামায়াতের কোনো সেনাবাহিনীর উপর জামায়াতের যে প্রভাব কিংবা তাদের যেই সম্পর্ক, সেই সম্পর্কে কোনো ছেদ পড়েনি, কিন্তু জিয়া করিম, আমরা দেখলাম গতকাল যখন ইনকলাব মঞ্চকে পুলিশ হামলা করে, এটাও কি একটু ব্যতিক্রম ঘটনা নয়? না না, আপনারা দেখেন, আপনাকে আমি বলি, আপনি আরো একটা লিঙ্ক আপনাকে দিয়ে দেই। ওয়াকারুজ্জামান ক্ষমতা নিয়েছিল সম্ভবত 19 তারিখে, এর আগে 12 তারিখে উনি একটা মিটিং করেছিল, সেখানে জামাত এবং এই হিজবুত তাহরিরের লোক ছিল 2 জন, যার একটা ছবি আমার কাছে আছে। না হলে আপনি বলে জামাতের আমির, আমরা বলি তারা বলে আমিরে জামাত, দুইটার ভিতর পার্থক্য আছে। এখন আসেন, হাদি মারা যাওয়ার কয়েকদিন আগে যে কি কথা বলেছিল, 3টা জিনিস সে তুলে ধরছিল, যে এই বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে এবং এই চাঁদাবাজির সঙ্গে এনসিপি জড়িত, এনসিপির নেতারা দুর্নীতি করছে এবং তারা প্রচুর টাকা পাচার করেছে এবং বিভিন্ন ভাবে দেশে বিতর্কের সৃষ্টি করছে। এগুলো অনেকগুলি জিনিস তুলে ধরছে। তুলে ধরার পরে তাকে দেখা গেল হাদি মারা গেল, দোষ কার উপরে চাপানো হলো দেখেন, দোষ কিন্তু এইখানে আবার সাদেক কায়েম যখন বলল ওই আসনে ইলেকশন করবে, তারপর পরই কিন্তু হাদিকে হত্যা করা হলো। এইটা হাদিকে হত্যা করেছে এনসিপি এবং জামাত। এনসিপি হচ্ছে জামাতের সি টিম, বি টিম এবি পার্টি, এনসিপি হচ্ছে সি টিম। সুতরাং হাদিকে হত্যা করেছে ওইটা, যাতে তাদের বট বাহিনী আগের থেকেই হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে বলল খুনি এই খুনি এখন ইন্ডিয়া চলে গেছে। সুতরাং এইটা তাদের একটা সুপরিকল্পিত প্ল্যান, যে না, ইদার নির্বাচন হলে জামাতকে জিততে হবে, আর যদি জামাত না জিতে নির্বাচনকে আরো পেছাতে হবে। সুতরাং এই পেছানোর জন্যই এই যে গেম প্ল্যানটা, এই যে বলে ইনকিলাব মঞ্চ, এখানে শিবিরের ছেলে পেলে এদেরকে দিয়ে এইটা ঘটনাটা ঘটালো। দেখেন, আপনি একটা দেশের যদি ঠিক রাখতে চান, তার 2টা কাজ দরকার মূলত, যে একটা তার আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে ঠিক মতো, আর একটা হচ্ছে তার শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে। এই 2টা যদি ঠিক করতে পারেন, দেশ শান্ত হয়ে যাবে। আমরা 90-এর আন্দোলন দেখেছি, 2টাই ঠিক ছিল। আমরা সেনা শাসন দেখেছি। তো আপনি যখন পুলিশকে হত্যা করবেন, পুলিশকে হত্যা করার পরে সেটার বিচার করবেন, ইন্ডেমনিটি দিবেন, আবার পুলিশকে ব্যবহার করবেন না। আবার দেখেন যে এই তারেক রহমানকে কিভাবে ঘেরাও করে রাখা হয়েছে। তারেক রহমান কোথাও দেখাতে পারবেন কোন পত্রিকায় বা কোন গভর্নমেন্ট সার্কুলেশনে যে তারেক রহমানকে ভিভিআইপি পদমর্যাদা দেওয়া হলো? তাহলে তার পাশে এসএসএফ কেন?
এবং সেই সে সেনাবাহিনী কন্ট্রোল করছে, সেটা কিন্তু পুলিশ না। তাকে তো পুলিশের নিরাপত্তা দিতে পারতেন, সেনাবাহিনীর নিরাপত্তা কেন তার মানে সেনাবাহিনী এখনো জামাতের সঙ্গে, ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়ে জামাতের সঙ্গে একসঙ্গে কাজ করছে। হুম। যার জন্য এই যে যে ঘটনাটা, এই ঘটনা এটা তাদের একটা প্ল্যানের অংশ। দেখানো হচ্ছে যে দেশে এই পরিস্থিতি, আপনারা ভোট কেন্দ্রে যান না, সুতরাং তারা ইচ্ছা মতো ওই যে ব্যালট পেপার গুলি ছাপিয়েছে সেইটা সিল দিবে, ভোটের ভিতর ঢুকাই দিবে, আপনারা ভোট কেন্দ্রে এসেন না। দেশ অশান্ত। আপনার রিপোর্টটা যদি দেখেন, গোয়েন্দাদের রিপোর্ট, সেখানে বলা হয়েছে কতগুলি সংঘর্ষ হয়েছে। এর ভেতরে সরকার কয়েকদিন আগে প্রচার করেছে 274টা জায়গায় সংঘর্ষ হয়েছে, মানুষও মারা গেছে, সেইটাও স্বীকার করেছে। সেইগুলি অর্থ কি? অর্থ দাঁড়ায় যে এইরকম আপনি দেশের পরিস্থিতি ভালো না, কেন্দ্রে গেলে গন্ডগোল হতে পারে, আপনি মারা যেতে পারেন, আপনি ভোট কেন্দ্রে যেন না, আমি আপনার ভোটটা দিয়ে দিব। সেই জন্যই এই সব জি ঘটানো হচ্ছে। এটা একটা সুপরিকল্পিত প্ল্যানের অংশ হিসাবে এটার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জড়িত, আমি মনে করি ব্যক্তিগতভাবে। আমিনুল হক পলাশ, আপনিও কি তাই মনে করেন? আমি আমার বক্তব্য তো আগে এটাই বললাম যে আলটিমেটলি এই পুরো প্রক্রিয়াটা যেহেতু হচ্ছে ডক্টর ইউনূসের এই অবৈধ ইন্টারিম গভর্নমেন্টের মেইন স্টেক হোল্ডার বা মেইন হচ্ছে পিছন থেকে সাপোর্ট দেওয়া তো সেনাবাহিনী। আপনি যদি সেনাবাহিনী কার্যক্রম দেখেন, এদেশে এতদিন ধরে 18 মাস ধরে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ক্ষমতায় আছে, যে ধরনের মোব সন্ত্রাস হয়েছে, সংখ্যালঘুদের নির্যাতন হয়েছে, নারীদের হচ্ছে অপমাননা হয়েছে, কোনো একটা ক্ষেত্রে আপনি সেনাবাহিনী কোনো ফাংশনাল কোনো অ্যাক্টিভিটিস দেখতে পেয়েছেন? দেখেন নাই। সো আলটিমেটলি তারা সাইলেন্ট সাপোর্ট। আমি এখানে আরেকটা জাস্ট প্রসঙ্গ ইনক্লুড করতে চাই। আপনারা শুধুমাত্র দেশের ইন্টারনাল ইস্যুগুলোকে দেখছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে আমরা ওয়াশিংটন পোস্টে একটা রিপোর্ট দেখলাম, বাংলাদেশের একজন নারী সাংবাদিকের বয়ান দিয়ে বলা হয়েছে উনি বাংলাদেশের মার্কিন এমবেসির একজন হচ্ছে কূটনীতিকের সাথে কথা বলেছেন, যেখানে মার্কিন কূটনীতিককে বলতে শোনা গিয়েছে যে জামাত ক্ষমতা খুব ভালো ফল করতে পারে, তারা জামাতের সাথে বিফ্রেন্ডেড হইতে চায়, জামাতে বিশ্ববিদ্যালয় পুরো অনেক রাজনীতিবিদ আছে, তারা আসলে ভালো করবে। তো আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখেন যে বাংলাদেশে সুলতান আবার দীর্ঘদিন সাংবাদিক করেছেন, আপনি তো ভালো করেই বলতে পারবেন, বাংলাদেশে কোন সাংবাদিক এই সাহসটা করবে যে একজন মার্কিন কূটনীতিকের সাথে আলোচনা সেটা রেকর্ড করবে, রেকর্ড করে সেটা আবার ওয়াশিংটনে পাঠাবে, ওয়াশিংটন পোস্ট সেটার বিষয়ে রিপোর্ট করার জন্য। তো আলটিমেটলি এটা কিন্তু হচ্ছে মার্কিন তরফ থেকে একটা সফট সিগন্যাল দেওয়া যে দিয়ার কামিং ক্লোজ উইথ জামাত, তারা অলরেডি ইলেকশন আগে ভাইব দেওয়া। আমরা প্রতিনিয়ত দেখছি হচ্ছে আমাদের যে যুক্তরাজ্যের যে হাই কমিশন আছে বাংলাদেশের, নিয়মিত মানে উনি রুটিন করে উনি হচ্ছে জামাতের আমিরের সাথে গিয়ে কখনো তার বাসায়, কখনো তার দপ্তরে দেখা সাক্ষাৎ করছে। অর্থাৎ ইন্টারন্যাশনাল যে এন্টিটি গুলা বাংলাদেশে এখন ক্রিয়াশীল আছে, বাংলাদেশে ইনফ্লুয়েন্স করতে যাচ্ছে, তারাও কিন্তু জামাতের প্রতি এক ধরনের হচ্ছে সফট সিগন্যাল দিচ্ছে। তারা তো আর প্রকাশ্যে কথা বলে না, বাট তাদের এই বলার টোন, ওয়াশিংটন পোস্টে জামাতকে নিয়ে আরেকজনের বয়ানিতে পজিটিভ ভাইব তৈরি করা। আপনি দেখেন আল জাজিরা কি ধরনের হচ্ছে বক্তব্য দিচ্ছে, কি ধরনের করে। আপনাদের নিশ্চয় মনে আছে যে সাদিক কাইমের ডাকসু ইলেকশনের অনেক আগে হুট করে আল জাজিরা যে একটা প্রতিবেদন করলো, সেই প্রতিবেদনে সাদিক কাইমকে এই জুলাই আন্দোলনে অন্যতম মুখ হিসেবে তুলে আনা হলো, বাকি সকলকে বাদ দিয়া। তার কিছুদিন পরে ডাকসুর ইলেকশনে সে হচ্ছে ভিপি হইলো। জামাতের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে যে আপনারা যেটা বলছেন যে জামাতের প্ল্যান ভেস্তে গেছে কিনা, জামাতের প্ল্যান বিএনপি কেন অনেকে ধরতেই পারছে না, রাইট? কেন ধরতে পারছে না? একটা জিনিস খেয়াল করে দেখেন, জামাত তো তার ইতিহাসে সবচেয়ে ভালো সময় কাটাচ্ছে এখন, সবচেয়ে সিকিউর, সকল কিছু তাদের কন্ট্রোলে। তা সত্ত্বেও কোন বিশ্ববিদ্যালয়ে জামাতের শিবিরের কোন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয় নাই। কোন জেলা উপজেলায় জামাতের পূর্ণাঙ্গ কমিটি আপনি পাবেন না। অর্থাৎ এখনো জামাতের লেয়ারটা কোন কোন লেয়ারে আছে আপনি তো জানেন না। বিএনপি যারা ক্যান্ডিডেট আছে এদের মাঝে যে 8 থেকে 10 জন জামাতের আপনার হচ্ছে দ্বারা সরাসরি হচ্ছে ইনফ্লুয়েন্স না, হু নোস। কারণ এই জিনিসটা তারা তো এখনো ওই গুপ্ত রাজনীতি যেটাকে বলে, তারা তো এখন হচ্ছে এটাই বেছে নিচ্ছে যে তারেক রহমান বিভিন্ন বক্তব্যে ট্রল করে গুপ্ত গুপ্ত বলে, বাট এটা শিকার তো তারা নিজেরাও। আমি প্রিটি শিওর, ধরেন হচ্ছে যে তারেক রহমানের যে খুব ক্লোজ সার্কেল আছে, ইনার সার্কেল আছে, সেই সার্কেলে জামাতের খুব কাছে মানুষজন আছে। কেন আছে বলি, মানে বাংলাদেশের একটা অংশের মানুষ, বিএনপি তো বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল, বাংলাদেশের একটা অংশের মানুষ কিন্তু আশা করেছিল যে তারেক রহমান দেশে ফিরে আসার পর একটা গণজোয়ার তৈরি হবে বিএনপির পক্ষে, বা এরকম একটা এক্সপেকটেশন ছিল। উনি একটা গ্র্যান্ড ওয়েলকামও পাইছে, বেশ ভালো লোক হয়েছে। উনি প্রতিদিন যখন এখন মুখ খুলে কথা বলা শুরু করছেন, উনি প্রতিদিন কথা বলে, আর আপনি হচ্ছে জাস্ট ফেসবুক পেজে ওনার বক্তব্য বা
যে সংবাদগুলো প্রকাশিত হয় তার নিচে মানুষজন কমেন্ট দেখেন। তা আমার তো মনে হয়েছে জামাতে এই তারেক রহমানের যে পিআর টিম আছে, এখানে জামাতের লোকজন বসে আছে, তার ভাষণটা এরকম ভাবে লিখে দিচ্ছে যে ভাষণ শুনলেই মানুষজন গালি দিবে। যে ইশতেহার করা হয়েছে তারা বলেছে যে হচ্ছে আপনার 6 মাস মাতৃত্বকালীন ছুটি দেবে, এই ছুটি পাস করা হয়েছে 2013 সালে, কত আগে। এখন উনি হচ্ছে আপনি ইশতেহার ইনক্লুড করতেছেন আজকে 2026 সালে এসে যে হচ্ছে মাতৃত্বকালীন আপনি ছুটি দিবেন 6 মাস পেড, যে জিনিসটা অলরেডি আমাদের দেশের নারীরা আপনার হচ্ছে অ্যাপ্রোচ করছে। আপনি কারেন্ট কোনো সমস্যার কথা বলেন। এখন বিএনপির সমস্যাটা কোন জায়গায় দেখেন, বিএনপি হচ্ছে কি জামাত তো দৃশ্যমান ভাবে কাজ করে না। বিএনপি এই 5 আগস্ট পরবর্তী সময়ে তাদেরকে এই জামাতের ট্যাগলাইন দিয়েই তাদেরকে আদতে টেম্পো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড দখলকারী বানিয়ে দেওয়া হয়েছে, এবং বিএনপির গ্রাসরুট লেভেলের লোকজন এই অভিযোগ পাওয়ার পরেও মানে এই আপনার অভিযোগে অভিযুক্ত হওয়া সত্ত্বেও তারা খুশি, কারণ তারা হচ্ছে বাস স্ট্যান্ডটা দখল করতে পেরেছে। তারা এই ওভার দ্য টাইম আপনার হচ্ছে মব সন্ত্রাস বলেন, চাঁদাবাজি, দখলদারিত্বের সাথে জড়িত হওয়ার ফলে তাদের এই মোরাল রাইটটা নষ্ট হয়ে গেছে। আমি প্রিটি শিওর এজ এ হোল বিএনপির উপরে আসলে কারো কোনো স্ট্রং কন্ট্রোল নাই, নট ইভেন তারেক রহমান, যে কারণে ওনার পক্ষে কোনো ধরনের সত্য সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। সো জামাতের প্ল্যান ভেস্তে যাওয়ার আগে বুঝতে হবে যে জামাতের হোল গেম প্ল্যানটা আসলে রিয়েলাইজ করা যাচ্ছে কিনা। ওকে, জিয়া করিম, আপনি কি বুঝতে পারছেন জামাতের হোল গেম প্ল্যানটা কি? ডেফিনেটলি আপনি দেখেন তাদের তো গেম প্ল্যান হচ্ছে তাদের ওই যে পলাশ যেটা বলছিলেন সেটা আমি একটু অ্যাড করে দেই। কারণ হচ্ছে যে আপনি দেখেন যেই দিন 5 তারিখের পরে এসে তারা বলল আমি শিবিরের সভাপতি, আমি শিবিরের সেক্রেটারি। আপনাকে আরো একটা জিনিস বলে দেই, বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল, তাই তো? কিছুদিন আগে যখন শিবিরের কমিটি হয় তখন বলা হলো শিবিরের সভাপতি বুয়েট শিবিরের সভাপতি এসে সেন্ট্রাল শিবিরের সভাপতি হলো। তার মানে তাদের এই গত 16 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন কমিটি ছিল, প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কমিটি, প্রতিটা জায়গায় তাদের কমিটি ছিল। এই কমিটির নাম তারা প্রকাশ করেছে, কোনোদিন করবে না। কারণ হচ্ছে তাদের লোক এখনো অন্যদিকে সব দিকে আছে, বিএনপির ভেতরে আছে, আওয়ামী লীগের ভেতরে তাদের লোক রেখে দেওয়া হয়েছে, যাতে প্রকাশ করলে তাহলে বেরিয়ে যাবে যে যত অপরাধ ঢাকা বাংলাদেশে হয়েছে এই অপরাধের পেছনে জামাত জড়িত, যার জন্য তারা এইভাবে কাজগুলি করছে। তারা কোনোদিন বলবেন না। আপনি আসে দেখেন শফিকুর রহমান কোন রাজনীতি থেকে এসেছেন, জাসদ ছাত্রলীগ। আজকে তো দেখলাম তার একটা ফটো কার্ড, সত্য মিথ্যা আমি বলতে পারছি না, তিনি বলছেন আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। হ্যাঁ হ্যাঁ, কারণ উনি ওইটা, আমি জাসদ ছাত্রলীগ করতাম ওনার। আপনি জামাত ইসলামীর ওয়েবসাইটে যান, এখানে ক্লিয়ারলি লেখা আছে উনি জাসদ ছাত্রলীগ। তাহলে দেখেন লিঙ্ক গুলা মিলান। এবার আলী রিয়াজ কোন দল করতো? জাসদ ছাত্রলীগ করতো। যখন ডাকসু ইলেকশন করে মান্না আক্তার প্যানেলে, তখন আমি ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরিতে ইন্টারমিডিয়েট পড়ি, আমার দোতলা, ওইটা 82 সালে। তখন আলী রিয়াজ ছিল। আপনি আদিলুর রহমান শুভ, যিনি অন্যতম আরেকজন উপদেষ্টা, যিনি কোন দল করতেন? শুভ ওনার ডাকনাম। উনি জাসদ ছাত্রলীগ। আদিলুর রহমান শুভ্র, উনি জাসদ ছাত্রলীগ করতেন। উনি 91 সালে ইলেকশন করেছিলেন, ভোট পেয়েছিলেন মাত্র 249। এখানে ফরাদ মাঝার কোন দিকের রাজনীতি করতেন? ফরাদ মাঝার ওয়াইফ জাসদ। জাসদের ভেতরে জাসদ বুঝতে পারেনি একটা মুক্তিযুদ্ধের, যেমন আমি আসম আব্দুর রব, শাহজাহান, এদেরকে শ্রদ্ধা করি, ওনাদের যথেষ্ট অবদান। ওনারা বুঝতে পারেননি, ওনারা ইয়াং ছিলেন, যে ওনাদের ভেতরেও এই বট বাহিনী বা ছাত্রের সংঘের লোক ঢুকে গেছেন। একইভাবে জাসদকে কলঙ্কিত করেছে, আর একইভাবে অন্য দলকেও তারা কলঙ্কিত করবে। বিএনপির ভেতরে যেটা পলাশ বলছিলেন, যে বিভিন্ন বক্তব্য যেগুলি তারেক রহমান দিচ্ছেন, ধরেন উনি ফরিদপুরে যে বক্তব্য দিয়েছেন, বলেছেন এখানে সয়াবিন চাষ হয়, মানে কি বলবো, আর এগুলো ট্রল করছে। আপনার যশোরে যে বলছেন এখানে নতুন করে আবার সুগার মিল চালু, তো সুগার মিল নেই। এই যে কথাগুলি বলছেন, অথবা এই পর্যন্ত উনি 5টা প্ল্যান দিয়েছেন, যার কোনো এটা কোনো একজন সচেতন মানুষ বা যে একটা রাজনৈতিক ভাবে এই পজিশনে থাকে সেইটা দিতে পারে না। যেমন ধরেন আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকার আপনি শফিকুর রহমানের দেখেছেন ইয়ার সজীব জয়ের
আবার দেখেছেন মির্জা ফখরুল, আমি যেটা জেনেছি তারেক আমার রহমান। সূত্র মতে তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল, কিন্তু তারেক রহমান বলছেন আমি সাক্ষাৎকার দিব না, কারণ ইংরেজিতে পারদর্শী না, সেজন্য উনি মির্জা ফখরুলকে পাঠিয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে, এখন উনি বিদেশে 18 বছর 19 বছর থাকলেন। একজন মানুষ বিদেশে অন্য দেশে যায়, পাশ্চাত্যের দেশে যায়, এনলাইটেড হয়ে আসে যে তার আমার ল্যাকিং থাকলে আমি অন্যদিকে যাব। যেমন আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে সেইটা শিখতে চাই, যার জন্য এই দেশে আপনি জানেন যে জি। লাইসেন্স নিতে হয়, তাই না? আমি মিডল স্কুলে পড়িয়েছি, আমি ইউনিভার্সিটিতে পড়িয়েছি 3 বছর। আমার শিক্ষা সম্পর্কে জানা ইচ্ছা ছিল, আমি 2 বছর অন্য জিনিসও করেছি, কিন্তু আমার জানার ইচ্ছা ছিল যার জন্য ওইটার ভেতরে গেছি। তো একটা মানুষ এত 18 বছর ধরে লন্ডনে বসবাস করলেন, তার এটা হয়নি এখন পর্যন্ত। সুতরাং এই যে জামাতের ইংলিশ গেম না জানাটা দোষের কিছু না। ধরার, জামাতের সঙ্গে যেমন সেনাবাহিনী জড়িত আছে, ইনুস এবং ইনুসরাও জড়িত আছে। কারণ এই যে জাসদের যারা গুপ্ত বাহিনী ছিল, এরা জানতো যে তারা সরাসরি ভোটে নির্বাচিত হতে পারবে না, যার জন্য তাদের দরকার এমন একটা সংগঠন, এই গুপ্ত সংগঠন বা ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তাদের দরকার, যার মাধ্যমে তারা ক্ষমতায় বসতে পারে, তারা সুবিধা পেতে পারে, এবং যার জন্য তারা জামাতকে আনতে চাচ্ছে। জি, বুঝতে এবং পেরেছি। জামাতকে আনার জন্য যে গেম প্ল্যান গুলি সেইগুলো অলরেডি হয়ে গেছে। আপনি ধরেন বিএনপি একটা অভিযোগ করেছে, আপনি দেখেছেন যে ব্যালট পেপারে যেখানে বিএনপির ধানের শীষ, সেখানে ভাঁজ যখন করবেন তখন 2 দিকে চলে যাবে সিলটা। তার মানে কি হবে? তখন ওইটাকে বাতিল করে দিবে। হুম, শুধু বাতিল করলে কি হবে? যে আপনি ভোট বিএনপির কমে যাচ্ছে, জামাতের বেড়ে যাচ্ছে। হুম। বাংলাদেশের ইতিহাসে জামাত এই পর্যন্ত যতগুলি নির্বাচন করেছে তার ভোট তো 5% বেশি ছিল না, এটা নেই। তাহলে তারা কিভাবে পায়? তার মানে ইঞ্জিনিয়ার্ড ইলেকশন হয়। আপনার 86 সালে, আপনি হয়তো ছোট ছিলেন, 86 সালে নির্বাচন হয়েছিল এরশাদে। তখন আওয়ামী লীগ বিট বেতার বাংলাদেশ টেলিভিশন নির্বাচনী ফলাফল প্রকাশ করতে থাকে। হঠাৎ করে রাত্রি 10টা-11টার দিকে ফলাফল বন্ধ করে দেওয়া হয়। হুম। আওয়ামী লীগ এইবারও সমস্ত সেরকম জায়গায় এগিয়ে ছিল। এইবারও সেরকম অনেক 3 দিন পরিকল্পনার পরে কথা শুনছি। বলা হয় যে ইলেকট্রিসিটি বন্ধ জাতীয় করে পার্টি দিয়ে নির্বাচনে বিজয়ী হয়েছে। জি, সে একইভাবে হবে। ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে ব্যালট পেপারে সিল দেওয়ার কথা যেমন শুনছি, তেমনি ভোটের ফলাফল প্রকাশ করা নিয়েও অনেক রকম কথা শুনছি। হ্যাঁ, 3 আমি শেষ দিন পরে করব। ভোট প্রকাশ করা হবে। জি, ভোটের রেজাল্ট আমি 3-4 দিন লাগবে, পরে প্রকাশ করা হবে। রাইট। ওই যে পলাশ যেটা বলছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো যেখানে জায়গায় যদি 7 দিন লাগে, তাহলে এই নির্বাচনে আপনি কিভাবে বলেন যে নির্বাচনে সুষ্ঠু নির্বাচন তো একদিনে, আমরা তো দেখেছি যদি সুষ্ঠু নির্বাচন হয়, আপনি 91 এর ইলেকশনের কথা চিন্তা করেন, আবার 2000 সালের ইলেকশনের কথা চিন্তা করেন, 2008 এর ইলেকশনের কথা চিন্তা করেন, এতদিন তো সময় লাগেনি। জি, এই আমি এখন সরকার আমি শেষ করব। আমিনুল হক পলাশ, আজকে আপনি দেখেছেন ঢাকায় জামাতের এক বিরাট নারী মিছিল হয়েছে, নারীদেরকে নিয়ে তারা মিছিল করিয়েছে। আহ যাদের কোনো আহ কোনো মতামত নাই, যারা মনে করে তাদের ঘরেই থাকা দরকার, যারা মনে করে পুরুষের অধীন থাকাটাই তাদের জন্য আল্লাহ তাআলার নির্দেশ, তো তাদের রাস্তায় বের করে নিয়ে আসার কারণটা কি, মাজেজাটা কি? যাদের কোনো সে নাই, যাদের কোনো ভয়েস নাই। আপা, আপনি কোশ্চেনের মাঝে কিন্তু এটা আনসার দিয়ে দিয়েছেন। আপনি নিজে বলেছেন তাদেরকে দিয়ে করানো হয়েছে, রাইট? তো তারা কিন্তু কিছুদিন আগে জামাতের মহিলা শাখার যে নেত্রী, সে বলেছে যে তারা এটা মেনে নিয়েছে, তারা লিডারশিপ পজিশনে যেতে পারবে না। এবং আপনি যদি আল জাজির ব্যাপারটা দেখেন, এই মানুষ মানে বাংলাদেশের নারীদের, শিক্ষিত নারীদের এবং সচেতন নারীদের, শুধু শিক্ষিত নারীদের আসলে এই জিনিসগুলা কানেক্ট করা উচিত। আপনি দেখেন জামাতের আমিরের টুইট নিয়ে যে বিতর্ক হয়েছে, আমি ওই বিতর্কে গেলামই না। টুইট নিয়ে কি বক্তব্য দেয় সেটা আমার ধরেন হচ্ছে, উনি নারীদেরকে হচ্ছে প্রস্টিটিউট বলে উল্লেখ করেছেন ওই টুইটে। ওইটার ধরেন ঠিক উনি দিয়েছেন কি না দিয়েছেন সেটার বক্তব্য। উনি আল জাজিরাতে যে প্রতিবেদন দিয়েছিলেন সেই ভিডিওতে কিন্তু সে পরিষ্কারভাবে বলেছে যে তার দলে নারীরা আপনার পদে যেতে পারবে না। এক নাম্বার 2 হচ্ছে কেন নারীদেরকে নমিনেশন দেওয়া হয় নাই, সেটার আনসারে সে বলেছে যে তারা আস্তে আস্তে তৈরি হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের নারীরা লিডারশিপ পজিশনে আসার জন্য তৈরি হচ্ছে। আমার মানে খারাপ লাগে, আমার মানে লজ্জা লাগে, এই ব্যক্তিটা বাংলাদেশে প্রধানমন্ত্রীর দৌড়ে আছে, এই ব্যক্তিটা বাংলাদেশের রাজনীতি করছে, সে নারীদেরকে নিয়ে এমন বক্তব্য করছে। কোন বাংলাদেশে করছে? যে বাংলাদেশে গত 34 বছর ধরে সরকার প্রধান নারী। আর কোন ব্যক্তি বক্তব্য দিচ্ছে যার 3 বার জামানত বাজেয়াপ্ত হয়েছে? তো
এই এই ব্যক্তি যদি হচ্ছে আপনার জামাতের আপনার হচ্ছে শীর্ষ পদে থাকতে পারে, এই ব্যক্তি যদি সেনা প্রধানের কাছ থেকে আমিরে জামাতের সম্মান পাইতে পারে, তাহলে জামাত আসলে অনেক কিছু করতে পারে। জি জি পলাশ, আপনার কাছে আরেকটা প্রশ্ন। আপনি যেহেতু নিরাপত্তা বিশ্লেষক, দেখলাম আইজিপি তার রেড পাসপোর্ট বাতিল করে গ্রিন পাসপোর্ট নিয়েছেন। এই উপদেষ্টাদের অনেকেই রেড পাসপোর্ট বাদ দিয়ে গ্রিন পাসপোর্ট নিচ্ছেন। লাল ছেড়ে তারা সবুজে যাচ্ছে কেন? শঙ্কাটা কোথায়? মানে নির্বাচন হলেও তাদের জীবন বাংলাদেশে থাকা অনিশ্চিত, না কি? তারা এত শঙ্কায় কেন, এত নিরাপত্তাহীনতায় ভুগছেন কেন? আমি এটার ক্ষেত্রে ধরেন হচ্ছে যে আমরা তো রাজনৈতিক ভাবে অনেক ধরনের বক্তব্য দিই। মূল যে জিনিসটা আমি দীর্ঘদিন আমার অ্যাক্টিভিজমটা যে কারণে করছি আসলে, যে এই ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট যে ক্ষতি বাংলাদেশেরকে বিভিন্ন লেয়ারে করে গিয়েছে, তার খুব অল্প অংশ আমরা দেখতে পেয়েছি, টিপ অফ দ্য আইসবার্গ। মানে কিছু জিনিস এই বোয়িং কিনছে, এটা কিনছে, বাট স্ট্রাকচারালি যে ড্যামেজ গুলো করে যাচ্ছে সেটা তো আসলে এখনো জানাই যায় নাই। গণমাধ্যমে কোনো ধরনের অনুসন্ধানী প্রতিবেদন নাই, তারপর হচ্ছে মানুষজনের জানার কোনো সুযোগ নাই। তো আলটিমেটলি যখন যে গভর্নমেন্টই আসুক না কেন, এডমিনিস্ট্রেশন চেঞ্জ হলে তারা এই বিষয়গুলো যখন হচ্ছে দেখতে পারবে, তখন তারা বুঝতে পারবে যে কত বড় ক্ষতি করেছে। এখন যারা এই ক্ষতি করেছে তারা তো জানে যে কি ধরনের হচ্ছে মেসিভ ব্লান্ডার তারা করে গেছে। সো তাদের সেফটি, রিগার্ডলেস অফ ইলেকশন, রিগার্ডলেস অফ পলিটিক্যাল পার্টি কি আসবে না আসবে ক্ষমতায়, তার সত্ত্বেও তাদের আসলে এই সেফটি যেটা দরকার, যে কারণে তারা হচ্ছে এই লাল ছেড়ে তারা সবুজে যাচ্ছে। এবং তারা কিন্তু মাঝখানে তারা নিজেরাই আইন করেছিল, মানে এই যে 5 আগস্ট পরবর্তী সময়ে, যে আওয়ামী লীগের যারা হচ্ছে কূটনৈতিক সময়ে যারা হচ্ছে বিভিন্ন কূটনৈতিক দায়িত্বে থাকার কারণে লাস্ট পাসপোর্ট নিয়েছে, তারা যেন সবুজ পাসপোর্টে ব্যাক করতে না পারে, সেখানে কয়েক লেয়ারের নিরাপত্তা ব্যবস্থা আপনার আইন সংশোধন করে তারা আপনার হচ্ছে করেছে।